ভারতকে লিঞ্চিস্তান বা গণপিটুনির দেশ নাম দিলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর কন্যা। 2021 থেকে 2025 সালে বিশ্বের অন্যান্য দেশের চেয়েও বেশি ভারতীয় নাগরিক বহিষ্কার করেছে সৌদি আরব। হামাসের তহবিল সংগ্রহের অভিযোগে 9 জনকে গ্রেপ্তার এবং 80 লাখ ইউরো জব্দ করল ইতালি পুলিশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ করছে ইরান, বললেন দেশটির প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ভারতের জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি ভারতকে লিঞ্চিস্তান বা গণপিটুনির দেশ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যম এক্স পোস্টে তিনি বলেছেন, দেশে অসহিষ্ণুতা ও গণপিটুনি বেড়েছে, অথচ নেতৃস্থানীয় প্রায় সবাই নীরব। ভারতের উড়িষ্যা রাজ্যে জুয়েল শেখ নামে 19 বছর বয়সী এক বাঙালি মুসলিম অভিবাসী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার খবর শেয়ার করে ইলতিজা লিখেছেন, ইন্ডিয়া ভারত বা হিন্দুস্তান নয়, তোমার নাম এখন লিঞ্চিস্তান। টেলিগ্রাফ ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে। গত 5 বছরে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি ভারতীয় নাগরিককে বিতাড়িত করেছে সৌদি আরব। ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উপস্থাপিত আনুষ্ঠানিক তথ্য উপাত্ত থেকে এমনটা জানা গেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় থেকে যাওয়া এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এমন বিতরণ হয়েছে। ভারতীয় সরকারি তথ্য অনুসারে 2021 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরব বিশ্বব্যাপী ভারতীয় নাগরিকদের বহিষ্কারের ক্ষেত্রে শীর্ষে ছিল। রিয়াদে ভারতীয় মিশনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র জানা গেছে। গৃহযুদ্ধ ও সহিংসতার মধ্যেই আজ রোববার মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট নেওয়া হয়েছে। আগামী 11 জানুয়ারি ও 25 জানুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট নেয়ার কথা রয়েছে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এটি দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন। দেশটির সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং দাবি করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু কিংবা বিশ্বাসযোগ্য হওয়ার সুযোগ নেই। তাইওয়ানে 7.0 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ইয়েলান থেকে প্রায় 32 কিলোমিটার দূরে সমুদ্রে এ ভূমিকম্প হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 73 কিলোমিটার গভীরে। এ কারণে রাজধানী তাইপে সহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে। তাইপেই সিটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পরপরই বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় গ্যাস ও পানির লিকেজ হয়েছে। কিছু ভবনে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ভূমিকম্পন হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র এনসিএস বলছে, মেঘালয়ের শিলং থেকে প্রায় 135 কিলোমিটার দূরে 4.4 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি বলছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 4.5। ইএমএসসির তথ্য অনুযায়ী আসামে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির 10 কিলোমিটার নিচে। ঝড়ের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি ভবন ধসে একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোববার শহরের আল রিমাল এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দেয়াল 30 বছর বয়সী এক নারীর তাঁবুর উপর পড়ে যায়। এতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। আনাদোলুর একজন সংবাদদাতা এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতরাত থেকে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে গাজা জুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু প্লাবিত হয়েছে। অনেক তাঁবু উপড়ে পড়েছে।
ইতালিতে হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার এবং ৮০ লাখ ইউরো জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, ২ বছরের বেশি সময় ধরে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির জন্য অর্থ সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দেওয়ার কথা বলে ওই অর্থ সংগ্রহ করে তা বিশেষ ব্যবস্থায় হামাসের কাছে পাঠানো হচ্ছিল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালি প্যালেস্টিনিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হান্নুনও রয়েছেন। তবে হামাসকে অর্থের যোগান দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন হান্নুন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ করছে ইরান, এমনটি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক সামনে রেখে গতকাল শনিবার তিনি এমন মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, এখনকার যুদ্ধ ৮০ দশকে ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ। আজ রোববার যুক্তরাষ্ট্র যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামীকাল সোমবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। বৈঠকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ওয়াশিংটনকে চাপ দেওয়ার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে ভেঙে দেয়াই ইসরায়েলের লক্ষ্য, অথচ যুক্তরাষ্ট্র এ অঞ্চলে আরও স্থিতিশীলতা চাইছে। তুসি ধারণা করছেন, ট্রাম্প নেতানিয়াহুর এই ফাঁদে পা না দিলে মুখোমুখি সংঘাত হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্লোরিডায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকার মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান তিনি। ২০ দফায় শান্তি পরিকল্পনার প্রায় ৯০% শেষ হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নতুন বছরের আগেই বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিবিসি জানিয়েছে, জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন, রাশিয়ান সেনা সরিয়ে নিলে ইউক্রেনও দোনাবাস অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে। তবে ক্রেমলিন এখনও এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানায়নি। সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনীর প্রধান টমাস সুয়েসলি বলেছেন, রাশিয়ান হামলার ক্রমবর্ধমান ঝুঁকির কারণে সামরিক খরচ বাড়াতে হবে, কারণ রাশিয়া সুইজারল্যান্ডে পূর্ণাঙ্গভাবে হামলা করলে রক্ষা পাওয়া সম্ভব নয়। সুইস এনজেডজেড সংবাদপত্রকে তিনি বলেন, তাদের সামরিক বাহিনী এখনও ব্যাপক সরঞ্জাম ঘাটতিতে আছে। জরুরি পরিস্থিতিতে তাদের মাত্র 1/3 সেনা সম্পূর্ণরূপে সজ্জিত থাকতে পারবে। সুয়েসলি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধ এবং ইউরোপকে অস্থিতিশীল করতে রাশিয়ার প্রচেষ্টার পরও সুইস সামরিক বাহিনীর প্রতি মনোভাব পরিবর্তন হয়নি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং বা উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল খুলে দেওয়া হয়েছে শুক্রবার। টানেলটির দৈর্ঘ্য 22.13 কিলোমিটার। এটি তিয়ানশান পর্বতমালার নিচে নির্মিত। টানেলটি চীনের G0711 উরুমকি উলি এক্সপ্রেসওয়ের অংশ। এই এক্সপ্রেসওয়ের কার্যক্রমও শুক্রবার শুরু হয়েছে। চীনা গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সেখানকার পাহাড়ি দুর্গম পথে আগে যাতায়াতে কয়েক ঘন্টা সময় লাগত, এখন 20 মিনিটে এই পথ পাড়ি দেয়া যাবে। পাশাপাশি উরুমকি এবং কোরলা শহরের মধ্যে চলাচল মাত্র 3 ঘন্টা সময় লাগবে। আগে এই পথে সময় লাগত 7 ঘন্টা। ইন্দোনেশিয়ার পাপুয়া এবং পূর্ব নুসা তেঙ্গারায় দুটি নৌকাডুবির ঘটনায় 21 জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যান এলাকার পাদার দ্বীপের কাছে একটি পর্যটক নৌকাডুবে 4 স্প্যানিশ পর্যটক নিখোঁজ হন। এর আগে গত বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ রিজেন্সিতে শেরুই সিটি থেকে ওয়ান্ডু যাওয়ার সময় তীব্র বাতাস এবং ঢেউয়ের কারণে 21 জন যাত্রী বহনকারী একটি স্পিডবোট ডুবে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।